আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মসলিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা আমাদের ফার্মাকোডাইনামিক্স সিরিজের সেকেন্ড ক্লাসে আছি। তো আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ড্রাগ টার্গেটগুলো কী কী, এবং একটা ড্রাগ আমাদের 4টা ধরনের রোল প্লে করতে পারে, প্লাস বলেছিলাম ড্রাগ টার্গেটগুলো, দ্যাট মিন্স রিসেপ্টর, আয়ন চ্যানেল, ট্রান্সপোর্টার, এনজাইম। ওকে, তো আমরা এই যে 4টা ড্রাগ টার্গেট, এই 4টা ড্রাগ টার্গেট আমরা ইনশাল্লাহ ইলাবোরেটলি ডিসকাস করব। তো চলুন আজ তাহলে 4টা ড্রাগ টার্গেটের মধ্যে আমরা আলোচনা করতে যাচ্ছি রিসেপ্টরটা নিয়ে, যেটা সবচেয়ে বেশি আমাদের লাগবে হোল লাইফে। ওকে, তাহলে প্রথমে এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরটার আমরা কেমিক্যাল প্রপার্টিসগুলো জেনে নিই। এখন এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরটা হলো আসলে একটা প্রোটিন ইন নেচার, এবং আপনারা জানেন যে প্রোটিনের একটা কি থাকে, তার একটা চার্জ থাকে। ওকে, এখন এই প্রোটিনের চার্জটা নর্মালি হচ্ছে নেগেটিভ চার্জ থাকে এবং পজিটিভও হতে পারে। ওকে, তাহলে কেমিক্যাল প্রপার্টিটা কি রিসেপ্টরের, যে রিসেপ্টর ইজ প্রোটিন ইন নেচার অ্যান্ড দে ক্যারি এ চার্জ। ওকে, এবং আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে স্পেসিফিক ক্যামো রেকগনিশন প্রপার্টি। এই 3টে জিনিস জানলেই হবে। তাহলে স্পেসিফিক ক্যামো রেকগনিশন প্রপার্টি এটা বলতে আসলে কি বোঝায়, একটু লক্ষ্য করুন যে মনে করেন এক একটা রিসেপ্টরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা প্যাটার্নে তৈরি করেছেন। মানে যে দেখেন, ধরেন এই হলো একটা রিসেপ্টর, এই রিসেপ্টরটার একটা প্যাটার্ন হচ্ছে এরকম। তাহলে এই রিসেপ্টরের জন্য লাইগেন্ডটা অবশ্যই হতে হবে এই শেপের, তাহলে তারা অ্যাডজাস্ট করতে পারবে। এটাকে আমরা বলছি যে ক্যামো রেকগনিশন, এটাকেই আমরা বলছি ক্যামো রেকগনিশন। প্লাস হচ্ছে ধরেন এই রিসেপ্টরটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে তার সাথে বসতে হলে লাইগেন্ডটার চারপাশে কি চার্জ হতে হবে, পজিটিভ চার্জ, তাহলে তারা ভালো ক্যামো রেকগনিশনটা মেনটেন করবে। ওকে, তাহলে এই যে এক একটা ড্রাগ এক একটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, এটাকে বলি আমরা ক্যামো রেকগনিশন প্রপার্টি, এবং এই বিষয়টাকে আমরা আরেকটা নামও বলি যে সিলেক্টিভিটি। ওকে, এটাকে আমরা আরেকটা কী নাম দিতে পারি, সিলেক্টিভিটি। এক একটা ড্রাগ এক একটা স্পেসিফিক রিসেপ্টরের সাথে বসবে, সিলেক্টিভিটি। ওকে, এখন আসেন আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আরেকটা রিসেপ্টর হলো ঠিক এই প্যাটার্নের, এটা হলো রিসেপ্টরটা। এখন আপনি বলেন যে এই রিসেপ্টরের সাথে কি এই লাইগেন্ডটা বাইন্ড করবে না, বা করলেও তার এটাকে কি বলে, তার অ্যাফিনিটিটা খুব কম হবে। এই রিসেপ্টরের প্রতি তার অ্যাফিনিটিটা খুব কম হবে। অ্যাফিনিটি এবং পটেন্সি পরে আসছে, এখন জাস্ট শুনে রাখুন টার্মটা। ওকে, তাহলে এখন আরেকটা লাইগেন্ড যদি আমি ঠিক এই শেপের দিই, একটু লক্ষ্য করেন, এই শেপের যদি দিই, তাহলে দেখেন এটা কিন্তু এই রিসেপ্টরটার সাথে খুব ভালো ম্যাচ করবে। এই যে, তাহলে এটা হলো রিসেপ্টর আর এটা হলো লাইগেন্ড, এবং ওরা ভালো ক্যামো রেকগনিশনটা মেনটেন করবে, ফলে এই লাইগেন্ডটার অ্যাফিনিটি এই রিসেপ্টরটার প্রতি বেশি হবে, কিন্তু এই লাইগেন্ডটার অ্যাফিনিটি এই রিসেপ্টরটার প্রতি কম হবে, কারণ তারা ক্যামো রেকগনিশন মেনটেন করছে না। তাহলে এটাই হলো স্পেসিফিক ক্যামো রেকগনিশন। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি আপনাদেরকে একটা ফিগার দিয়ে দেখালাম। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। মনে করেন যে বিসোপ্রোলোল একটা ড্রাগ আমি নিলাম, ড্রাগটার নাম হলো বিসোপ্রোলোল। এখন মনে করেন এটা হলো বিটা 1 রিসেপ্টরের প্যাটার্ন, এবং এটা হলো বিটা 2 রিসেপ্টর। আচ্ছা, এখন বিসোপ্রোলোল ড্রাগটা হচ্ছে এই শেপের। তাহলে আপনি বলেন বিসোপ্রোলোলটা কি এই রিসেপ্টরের সাথে বসতে চাইবে বেশি, নাকি এই রিসেপ্টরের সাথে? ডেফিনিটলি এই রিসেপ্টরের সাথে, ইয়েস। এই কারণেই বিসোপ্রোলোল ড্রাগটা হলো বিটা 1 সিলেক্টিভ। আশা করি এখন ব্যাপারটা একেবারে ক্লিয়ার। কারণ কি, কারণ হলো বিসোপ্রোলোল ড্রাগের অ্যাফিনিটি বিটা 1 রিসেপ্টরের প্রতি বেশি, তাই সে এর প্রতি বসবে, কারণ ক্যামো রেকগনিশনটা বিটা 1 রিসেপ্টরের সাথে বিসোপ্রোলোলের ভালো মেনটেন হয়।
আচ্ছা, তাহলে এটাই হলো এই 3টা টার্ম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা রিসেপ্টরটাকে ক্লাসিফাই করব। তাহলে রিসেপ্টরটাকে আমরা কয়েকটা হেডিংয়ে ক্লাসিফাই করতে পারি। একটা হলো যে অ্যাকর্ডিং টু লোকেশন, আরেকটা হলো যে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, এবং আরেকটা হলো অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। আচ্ছা, এখন অ্যাকর্ডিং টু লোকেশন এটা হলো যে আমাদের সেলের 3টা কম্পার্টমেন্ট, আপনি জানেন যে সবচেয়ে আউটার মোস্ট সারফেস সেটাকে আমরা বলি সেল মেমব্রেন। সেই সেল মেমব্রেনে যে রিসেপ্টরগুলো থাকে সেগুলোকে আমরা বলি যে মেমব্রেন অ্যাসোসিয়েটেড রিসেপ্টর। আর হচ্ছে সাইটোপ্লাজমিক কিছু রিসেপ্টর থাকে, অ্যাজ এক্সাম্পল সেটা হলো যে স্টেরয়েড রিসেপ্টরস, সেগুলোকে আমরা বলি সাইটোপ্লাজমিক রিসেপ্টরস। জাস্ট লোকেশন, রিসেপ্টরটা কোথায় আছে। এবং আর কিছু রিসেপ্টর হচ্ছে সেগুলো নিউক্লিয়াসে থাকে, আরও যদি আমরা অ্যাকিউরেটলি বলতে যাই তাহলে যে নিউক্লিওপ্লাজমে থাকে সেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার রিসেপ্টরস। ওকে, যেমন থাইরয়েড রিসেপ্টরস। তাহলে কি বললাম, 3টা: মেমব্রেন অ্যাসোসিয়েটেড রিসেপ্টরস, সাইটোপ্লাজমিক রিসেপ্টরস, নিউক্লিয়ার রিসেপ্টরস। এক্সাম্পলগুলো আপনারা দেখে রাখবেন। আচ্ছা, এখন মেমব্রেন অ্যাসোসিয়েটেড রিসেপ্টরস অনেকগুলো আছে, আমি এর মধ্যে খুব টিপিক্যালগুলো নিয়েছি। অ্যাড্রিনার্জিক, কোলিনার্জিক, পুরো ফার্মাকোলজির অর্ধেকটা জুড়ে এটা অ্যাড্রিনার্জিক, কোলিনার্জিক। আচ্ছা, আর হচ্ছে ইনসুলিন রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, বেনজোডায়াজিপিন রিসেপ্টর, এরকম আরও অনেক রিসেপ্টর আছে যেগুলো সেল মেমব্রেনে অ্যাটাচড থাকে। অ্যাজ এক্সাম্পল আমি একটা ফিগার আপনাদেরকে দেখাই। মনে করেন এটা হলো একটা কার্ডিওমায়োসাইট। জাস্ট ফর এক্সাম্পল, কার্ডিওমায়োসাইটের শেপ এরকম না, আমি বুঝার সহজার্থে দেখাচ্ছি। এটা হলো একটা কার্ডিওমায়োসাইট, আর এই হলো কার্ডিওমায়োসাইটটার নিউক্লিয়াস। এখন এই যে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর বিটা 1টা থাকে এই যে কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনে এরকম বসে থাকে বিটা 1। তাহলে এই কারণে বিটা 1টা হলো একটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, এবং তার লোকেশনটা কোথায়, তার লোকেশনটা হলো সেল মেমব্রেনে। ওকে, আচ্ছা গেল। এখন আসেন আমরা অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা এই রিসেপ্টরটাকে ক্লাসিফাই করতে পারি 3টা হেডিংয়ে। একটা হচ্ছে অ্যাক্টিভ রিসেপ্টর, স্পেয়ার রিসেপ্টর, সাইলেন্ট রিসেপ্টর। অ্যাক্টিভ রিসেপ্টর মানে হলো অ্যাগোনিস্ট বা লাইগেন্ড বা অ্যান্টাগনিস্ট, সহজ ভাষায় আমরা বলবো লাইগেন্ড। এখন আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি। লাইগেন্ড বলতে কি বোঝায়? লাইগেন্ড মানে যেটা ড্রাগ টার্গেটের সাথে বাইন্ড করবে, ব্যাস। তাহলে লাইগেন্ডটা অ্যাগোনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে, পার্শিয়াল অ্যাগোনিস্ট হতে পারে, রিভার্স অ্যাগোনিস্ট হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে আমরা সহজে বলবো লাইগেন্ড। এখন আপনার ধরে নেন লাইগেন্ড বলতে অ্যাগোনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে। তাহলে আমি কি বলছি যে লাইগেন্ড যেই রিসেপ্টরগুলোকে বসার জন্য অ্যাভেলেবল পাবে সেই রিসেপ্টরগুলোকে আমরা অ্যাক্টিভ রিসেপ্টর বলবো। আর যেই রিসেপ্টরগুলো লাইগেন্ডের জন্য অ্যাভেলেবল থাকবে না সেগুলোকে আমরা স্পেয়ার রিসেপ্টর বলবো। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আবারও আমরা সেই একই এক্সাম্পল নিচ্ছি। এটা হলো একটা কার্ডিওমায়োসাইট, এইটা হলো কার্ডিওমায়োসাইটের সেই বিশেষ নিউক্লিয়াস, আর এখানে হলো আমরা বিটা 1 রিসেপ্টরগুলো আঁকছি। তাহলে একটু লক্ষ্য রাখেন, আমি এখানে বিটা 1 রিসেপ্টর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমি এখানে মোট 10টা বিটা 1 রিসেপ্টর এঁকেছি। আচ্ছা, এখন এখানে আমি আরও 1, 2, 3, 4, 4টা এঁকেছি। আঁকা তো সম্ভব হচ্ছে না আসলে, তাই মনে করেন এখানে আমি টোটাল 90টা এরকম রিসেপ্টর রেখেছি। কোথায়? সাইটোপ্লাজমের ভেতরে 90টা বিটা 1 রিসেপ্টর, আর সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড অবস্থায় আছে 10টা বিটা 1 রিসেপ্টর। এতটুকু বুঝে গেল? ওকে, তাহলে এখন দেখেন একটা লাইগেন্ড যখন আসবে, জাস্ট ফর এক্সাম্পল মনে করেন যে নরএপিনেফ্রিন, এটাও লাইগেন্ড হতে পারে, এপিনেফ্রিন এটাও লাইগেন্ড হতে পারে, অথবা আপনি যদি বাইরে থেকে তাকে একটা ড্রাগস দেন, প্রোপানল, এটাও লাইগেন্ড হতে পারে, কারণ এরা সবাই এই ড্রাগ টার্গেটের সাথে বসতে পারে। এখন যেটা হবে, আপনি বলেন তো যে এই যে নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন বা প্রোপানল যখন আসবে, তারা এই যে সেলের কার্ডিওমায়োসাইটের সাইটোপ্লাজমের যে 90টা বিটা 1 রিসেপ্টর আছে ওদেরকে কি তারা বসার জন্য পাবে?
পাবে না, কারণ ওরা তো সেল মেমব্রেনে নাই। তাহলে এই মুহূর্তে আমার লাইগেন্ডটা, দ্যাট মিনস প্রোপ্রানল, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন, ওরা বসার জন্যে মোট কয়টা রিসেপ্টরকে অ্যাভেলেবল পাচ্ছে? সেল মেমব্রেনে যতগুলো আছে ততগুলোই তো, তার মানে কয়টা? 10টা। এই কারণেই কার্ডিওমায়োসাইটের এই 10টা বিটা 1 রিসেপ্টরকে বলবো অ্যাক্টিভ রিসেপ্টর, কারণ এদের যে কোনোগুলোর সাথেই আমার লাইগেন্ডটা বাইন্ড করতে পারবে। কিন্তু যেগুলো সাইটোপ্লাজমে ঢুকে আছে, সাবমার্জড অবস্থায় আছে, তাদের সাথে লাইগেন্ড বাইন্ড করতে এই মুহূর্তে পারছে না। ফলে এই ডুবন্ত, লুকানো এই রিসেপ্টরগুলোকে আমরা বলবো স্পেয়ার রিসেপ্টর। কেন? কারণ এই রিসেপ্টরগুলো প্রয়োজনে উঠে আসবে, প্রয়োজনে ওরা মাথা তুলবে, প্রয়োজনে। এটাকে আমরা বলি কি? আপ রেগুলেশন। এই আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ যখন বলবো তখন আপনারা বুঝবেন, এখন জাস্ট একটু জেনে রাখেন। তাহলে এটাকে আমরা বলছি আপ রেগুলেশন, এগুলো পরে। তাহলে স্পেয়ার রিসেপ্টরটা কি? প্রয়োজনে আসবে কিন্তু এই মুহূর্তে নাই, শেষ। এটাই হলো অ্যাক্টিভ এবং স্পেয়ার রিসেপ্টরের ডিফারেন্স। এখন আসেন সাইলেন্ট রিসেপ্টর। সাইলেন্ট রিসেপ্টরটা কি? যেই রিসেপ্টরের সাথে লাইগেন্ড বাইন্ড করে কিন্তু কোনো ফার্মাকোলজিক্যাল রেসপন্স পাবো না, সেটাকে বলে সাইলেন্ট রিসেপ্টর। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ক্লাসটা শুরু করেছিলাম যেটা দিয়ে, দেখেন এই যে প্রোপ্রানল, এই যে প্রোপ্রানলটা যখন পেশেন্ট ইনটেক করলো ওরালি, তখন এই প্রোপ্রানলটা আলটিমেটলি ব্লাডে আসলো, অ্যাবজর্পশন হলো। এখন ব্লাডে আসার পর আমি কি বলেছি? কিছু প্রোপ্রানল ফ্রি থাকবে প্লাজমাতে, আর কিছু প্রোপ্রানল দেখেন এই যে প্লাজমা প্রোটিন এটার সাথে বাউন্ড হয়ে গিয়েছে, দেখেন এই যে অ্যাটাচড। এখন প্রশ্ন হলো, এটা এই যে প্লাজমা প্রোটিনের সাথে এই যে ড্রাগসগুলো, প্রোপ্রানলগুলো বাউন্ড হলো, কিন্তু এখানে কি ওরা কোনো ফার্মাকোলজিক্যাল রেসপন্স করেছে এই প্লাজমা প্রোটিনের মধ্যে? আইদার প্লাজমা প্রোটিনের মানে কোনো রেসপন্স করতেছে না, জাস্ট বাইন্ড করে বসে আছে। ড্রাগসটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড হয়ে জাস্ট বসে আছে একটা শর্ট স্টোরেজ হিসেবে, কোনো রেসপন্স নাই। এই কারণেই প্লাজমা প্রোটিনটাকেই আমরা কি বলি? স্পেয়ার। এটাকে বলি যে সাইলেন্ট রিসেপ্টর। সাইলেন্ট, কোনো রেসপন্স নাই, চুপচাপ বসে আছে। একই রকম এক্সাম্পল আরেকটা হলো যে আমাদের অ্যাডিপোজ টিস্যু। আমরা যে ফ্যাট সলিবল যে ড্রাগগুলো যেমন সবচেয়ে কমন একটা বলতে পারি যে অ্যানেস্থেশিয়া হিসেবে যেটা আমরা ইউজ করি, সেটা হলো কি থায়োপেন্টাল সোডিয়াম, ওকে, ফর ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া। এই থায়োপেন্টাল সোডিয়ামটা হাইলি লিপিড সলিবল। এখন এই থায়োপেন্টাল সোডিয়ামটা কি করে? আমরা দেওয়ার সাথে সাথে সে রিডিস্ট্রিবিউশন হয় বডির সব জায়গা থেকে। ওরা এসে ওদের ফ্যাসিনেশনের যে জায়গাটা, সেটা হলো কি? অ্যাডিপোজ টিস্যু। মনে করেন এই সেলগুলো সব হলো অ্যাডিপোজ টিস্যু, এবং অ্যাডিপোজ টিস্যুতে আপনারা জানেন কি থাকে? প্রচুর ফ্যাট ড্রপলেটস থাকে। অ্যাডিপোজ সেলগুলো সব ফ্যাট ড্রপলেটসে ভরা, জাস্ট ছোট করে এক পাশে একটা তাদের নিউক্লিয়াসটা থাকে, আর বাকি সব ফ্যাট ড্রপলেটস। প্রত্যেকটা সেল এরকম। এই যে এটা হলো অ্যাডিপোসাইটের নিউক্লিয়াস, কিন্তু অ্যাডিপোসাইট বলছি কেন তাকে? তার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? ফ্যাট ড্রপলেটস থাকে, ফ্যাট ড্রপলেটস। এখন এই থায়োপেন্টাল সোডিয়ামগুলো এসে এই ফ্যাট ড্রপলেটসের মধ্যে অ্যাটাচড হয়ে বসে থাকবে, কিন্তু এই সেলের উপরে তার কোনো ফার্মাকোলজিক্যাল রোল নাই, জাস্ট অ্যাডিপোসাইটের মধ্যে এসে জমে থাকতেছে একটা লোকাল স্টোরেজ, শর্ট স্টোরেজ হিসেবে। পরবর্তীতে আবার বের হয়ে আসবে। এটা আমি ফার্মাকোকাইনেটিক্স সিরিজে বলেছিলাম এই ব্যাপারটা। রিডিস্ট্রিবিউশন একটা ব্যাপার বলে, খুব ইম্পর্টেন্ট আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ অ্যাজ ইউজুয়াল ফর ইউর এক্সামিনেশন। ওকে, তাহলে এই যে অ্যাডিপোসাইটের সাথে থায়োপেন্টাল সোডিয়াম ড্রাগটা বা লাইগেন্ডটা বাইন্ড করছে, কিন্তু কোনো ফার্মাকোলজিক্যাল রেসপন্স পাচ্ছি না। এই কারণেই আমরা অ্যাডিপোসাইটকে কী বলতে পারি? সাইলেন্ট রিসেপ্টর। আশা করি ক্লিয়ার হয়েছে। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার। ওকে, তাহলে আপনারা বুঝলেন রিসেপ্টরের ক্লাসিফিকেশনটা। এখন আসেন আমরা রিসেপ্টরের লাস্ট ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। সেটা কি? যে কিছু রিসেপ্টর আয়ন চ্যানেলের সাথে কাপলড থাকে, মানে এই রিসেপ্টরটার সাথে যখন লাইগেন্ডটা অ্যাটাচড হবে, তখন এই রিসেপ্টরটা একটা আয়ন চ্যানেলকে ওপেন করবে অথবা আয়ন চ্যানেলকে ক্লোজ করবে। এটাকে আমরা বলি আয়ন চ্যানেল কাপলড রিসেপ্টর। যেমন নিকোটিনিক রিসেপ্টর, গাবা রিসেপ্টর, গ্লুটামেট রিসেপ্টর। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আপনাদেরকে চিত্র সহ দেখাবো। এই যে চিত্র এখানে অলরেডি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এক্সপ্লেন করছি। এরপর হচ্ছে জি প্রোটিন কাপলড রিসেপ্টর, মানে এই রিসেপ্টরগুলো জি প্রোটিন নামক একটা বিশেষ প্রোটিনের সাথে অ্যাটাচ থাকে। ফলে যখন লাইগেন্ড এই রিসেপ্টরের সাথে বাইন্ড হয়, তখন এই রিসেপ্টরটা এই জি প্রোটিনকে অ্যাক্টিভ করে এবং এই জি প্রোটিনটা তার পরবর্তী কাজগুলো করে।
ওকে, এবং টাইরোসিন কাইনেজ বা এনজাইম অন্য অর্থাৎ এই রিসেপ্টরগুলো টাইরোসিন কাইনেজ নামক একটা বিশেষ এনজাইমের সাথে অ্যাটাচ থাকে, অথবা অন্য কোনো এনজাইমও হতে পারে। কিন্তু টাইরোসিন কাইনেজ কেন স্পেশালি বললাম, কারণ হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই টাইরোসিন কাইনেজ এনজাইমটাই থাকে, অন্য এনজাইমও থাকতে পারে। ওকে, ফলে যখন লাইগেন্ডটা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, এই রিসেপ্টরটা প্রথমে এই টাইরোসিন কাইনেজ বা ওই এনজাইমটাকে অ্যাক্টিভ করবে, এবং এই এনজাইমটা পরবর্তী কাজগুলো করবে, সেকেন্ড মেসেঞ্জারের মতো পরবর্তী কাজগুলোকে সে সাবসিকুয়েন্টলি চালাবে। ওকে, এরপর হচ্ছে ডিএনএ কাপল রিসেপ্টর, যখন হলো লাইগেন্ডটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন এই লাইগেন্ড রিসেপ্টর কমপ্লেক্সটা ডিএনএতে যায়। এটা আমি একটু বলি, এটা একটু না বললে বুঝতে কষ্ট হবে আপনাদের। সেটা হলো, মনে করেন এই হলো আমাদের সেলটা, এই হলো সেলের নিউক্লিয়াস, আর এটা হলো সাইটোপ্লাজম। ওকে, এখন যেটা হবে, মনে করেন আমি স্টেরয়েড রিসেপ্টরটা দিয়ে আপনাদের বুঝাই। স্টেরয়েডটা, এখন দেখেন স্টেরয়েড রিসেপ্টর কোথায় থাকে আপনারা জানেন, আমি বলেছি একটু আগে, অ্যাকর্ডিং টু লোকেশন সাইটোপ্লাজমিক রিসেপ্টর। দেখেন এটা হলো সেল মেমব্রেন, আর এটা হলো সাইটোপ্লাজম, তাহলে এটা হলো স্টেরয়েড রিসেপ্টরটা। আচ্ছা, এখন এই স্টেরয়েড রিসেপ্টরের সাথে যখন স্টেরয়েডটা বাইন্ড করবে, এই হলো স্টেরয়েড লাইগেন্ড। ওকে, বাইন্ড করলো, তাহলে এখন এটা হলো কি রিসেপ্টর লাইগেন্ড কমপ্লেক্স। ওকে, আবার বলছি, এটা হলো স্টেরয়েড রিসেপ্টর, আর এটা হলো স্টেরয়েড লাইগেন্ড। তাহলে লাইগেন্ড তার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, আর বিষয়টাকে হলো লাইগেন্ড রিসেপ্টর কমপ্লেক্স। এখন এই লাইগেন্ড রিসেপ্টর কমপ্লেক্স তার যাত্রা শুরু করবে কোথায়, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে ঢুকে গেছে। দেখেন এটা কিন্তু নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে সেল মেমব্রেন। ওকে, নিউক্লিয়াসে ঢুকলো। এখন নিউক্লিয়াসে ঢুকার পরে কি হবে, দেখেন এই যে রিসেপ্টর লাইগেন্ড কমপ্লেক্স আর নিউক্লিয়াসে ঢুকলো। এখন নিউক্লিয়াসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে রেখেছেন, ডিএনএ। নিউক্লিয়াসে কি থাকে, ডিএনএ থাকে। যেমন আমি একটা ডিএনএ আঁকি, এই যে ডিএনএ আঁকলাম। আচ্ছা, ডিএনএর একটা স্পেসিফিক অংশ কি, জিন। মনে করেন এটা হলো সেই জিনটা, একটু বুঝেন চেষ্টা করে। এই মনে করেন এইটা হলো আপনার একটা স্পেসিফিক জিন, এই জিনটা মনে করেন তৈরি করবে এ নামক একটা প্রোটিন। আচ্ছা, এখন এই লাইগেন্ড রিসেপ্টর কমপ্লেক্সটা এই জিনের সাথে বাইন্ড করে এই ডিএনএ থেকে এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে এ নামক প্রোটিনটা তৈরি করবে। তাহলে এখন আপনার সাইটোপ্লাজমে বেশি বেশি কি প্রোটিন তৈরি হচ্ছে, এ প্রোটিন তৈরি হচ্ছে, এ প্রোটিন তৈরি হচ্ছে, এ প্রোটিন তৈরি হচ্ছে। এই প্রোটিনটা বেশি বেশি তৈরি হলে সে পরবর্তী রেসপন্সটা দিবে, সে পরবর্তী ফার্মাকোলজিক্যাল রেসপন্সটা দিবে। তাহলে দেখেন রিসেপ্টরটার সাথে লাইগেন্ড বাইন্ড করার পরে সে নিউক্লিয়াসে গিয়েছে, ডিএনএ একটা নির্দিষ্ট সেগমেন্ট, দ্যাট মিনস জিনের সাথে বাইন্ড হয়েছে, দেন ওই জিনটাকে সে অ্যাক্টিভ করলো, তার মানে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হয়ে একটা স্পেসিফিক প্রোটিন, অ্যাজ এক্সাম্পল আমি এখানে এ বলেছি, ফলে বেশি বেশি ওই প্রোটিনটা তৈরি হবে, এবং ওই প্রোটিনটাই আলটিমেটলি আপনার ফার্মাকোলজিক্যাল রেসপন্সটা দিচ্ছে। এটাই হলো ডিএনএ কাপল রিসেপ্টর, কারণ ডিএনএর সাথে বাইন্ড করে একটা সময় গিয়ে রিসেপ্টরটা। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব ইন ডিটেলস আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরগুলো কীভাবে কাজ করছে, জি প্রোটিন কীভাবে কাজ করছে, টাইরোসিন কাইনেজ কীভাবে কাজ করছে, ডিএনএ কাপলগুলোতে অলরেডি স্টেরয়েডটা দেখিয়ে দিয়েছি, সাথে আমি থাইরয়েডটা দেখিয়ে দিব। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ উইকে 2টা করে লেকচার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।